পুতিনের আকাশ দখল। পুতিন অনেক আগেই আকাশ দখল করে নিয়েছে, তাই নিয়ে আর কোনো কথা শুনতে চাই না। ড্রোনে ইউরোপ হাঁপাচ্ছে। আর হাঁপাবে না, যেভাবে জেলেনস্কি তাদের অবস্থা করেছে। পুতিন তো একের পর এক নানা ধরনের ড্রোন মেরে মেরে ইউরোপকে শেষ করে দিয়েছে। শান্তি আলোচনায় তাহলে ধাক্কা কবে ধাক্কাটা লাগেনি? সব সময় তো ধাক্কা লাগে। আর পুতিন বারবার বলে আলোচনা আসেন, ওরা বলে না অমুক করবো সমুক করবো। এখন ধাক্কা নিজেরা সামলাও, দেখো ধাক্কা কিরকম লাগে। লন্ডনে গুপ্তচর বৃত্তি। শুধু লন্ডনে না, সারা বিশ্বে স্পাই ছড়িয়ে গেছে, তাই আপনারাও কিন্তু সাবধান থাকবেন। সুপ্রিয় দর্শক, বিশ্ব সংযোগে আপনাদের স্বাগত। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো। আমরাও ভালো আছি। আপনাদের সঙ্গে আজকে আমি রয়েছি কাজল হায়দার, আর আমার সঙ্গে রয়েছেন সিনিয়র সাংবাদিক আমি বিউটি সমাদ্দার। কেমন আছেন? এই তো ভালো। আচ্ছা, এই অনুষ্ঠানে আপনাদের স্বাগতম। প্রথমে দর্শকদের চটপট কিছু কমেন্ট আমরা নিয়ে আসি। রিটন ঘোষ, উনি আমাদের রেগুলার একজন দর্শক, আপনাকে আগে ধন্যবাদ জানাচ্ছি। উনি লিখেছেন মাগুরা থেকে, উনি শুনছেন, ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয় ইউনিয়ন জেলেনস্কি এদের সিরিয়ার মতো পরিস্থিতি হবে বলে আমার ধারণা। রাশিয়ার জয় সময়ের ব্যাপার। ধন্যবাদ আপনাকে। আপনি শুধু একলা দেখলে কিন্তু হবে না, আপনার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, পুরা মাগুরাবাসীকে আমন্ত্রণ জানান আমাদের চ্যানেলের জন্য। ভিডিওগুলো অবশ্যই শেয়ার দিবেন এবং লাইক কমেন্ট করবেন। লাইক এবং কমেন্ট করবেন। আমরা নিজেদের মধ্যে কথা বলে আপনারা শুনে নেন। জাভেদ বিশ্বাস, উনি লিখছেন, আমেরিকা অনেক রাষ্ট্রে আফগানিস্তানে 10 বছর এইভাবে আরো একটা রাষ্ট্রের কাছে পরাজিত হয়। উনিও ভালো বলেছেন। আমাদের দর্শকগুলো আসলে জিও পলিটিক্সে খুব ভালো বুঝে। ধন্যবাদ আপনাকে। আপনিও আমাদের দেশের মানুষজন কিন্তু আন্তর্জাতিক বলেন, বিশ্বের অভ্যন্তরীণ বলেন, রাজনীতিতে অনেক পটু। আমাদের আরেক দর্শক এমডি মোরসালেন, উনি বলছেন এক্সেলেন্ট অ্যানালাইসিস। ধন্যবাদ আপনাকে। সৈয়দ আলী লিখছেন, আলোচনা যুক্তিসঙ্গত। ধন্যবাদ আপনাদেরকে। আমরা অনেক ধন্যবাদ পাচ্ছি, আমরা অনেক কৃতজ্ঞ। কিন্তু দয়া করে প্লিজ প্লিজ আমাদের ভিডিওগুলা লাইক এবং শেয়ার করবেন এবং কমেন্টও করবেন। ধন্যবাদ। আমরা সরাসরি তাহলে তো বলে দিলাম কি যাবে। রাশিয়ায় ড্রোন হুমকি, এটা তো অনেক আগে থেকে দেয়। এখন সবচেয়ে মজার কথা যেটা হচ্ছে, রাশিয়া তো আগে ড্রোন, আপনি একটা ড্রোন পাঠালেন, সাপোজ আপনি ধরেন ইউক্রেন না, আপনি ইউক্রেনকে সাহায্য করছে, আপনি জার্মানির ড্রোন আমাকে দিকে পাঠাচ্ছেন। আমি কি করতাম? আমি যদি পুতিনের ধরেন আমি একজন জেনারেল, আমি কি করতাম? আমি লাখ টাকার ক্ষেপণাস্ত্র দিয়ে সে ড্রোন, কিন্তু আমার কি হতো, একটা সামান্য কয়েক টাকার ড্রোনকে আমি লাখ টাকার এই ক্ষেপণাস্ত্র দিয়ে। কিন্তু এখন দোনেস্কে যে খেলাটা হচ্ছে, ঝাপড়জিয়া বলেন, তারপর পোকরবক্সের যে খেলাটা হচ্ছে, এখন ড্রোন দিয়ে ড্রোন মারতেছি আমরা, কারণ বিশ্ব তো ঢুকে গেছে ড্রোন যুদ্ধে। এই কিন্তু যুদ্ধেও কিন্তু গতিপথ চেঞ্জ। এই আপনার এই যে যুদ্ধের এই প্রায় 4 বছরে এই প্রথম ড্রোন দিয়ে ড্রোন নামানো হচ্ছে। মানে স্বল্পমাত্রা, আপনি ছোটবেলায় নিশ্চয়ই ঘুড়ি উড়ালেও দেখেছেন, খেলেছেন। ভেরি গুড। ঘুড়ি দিয়ে ঘুড়ি যেভাবে কাটা হয়, ঠিক সেভাবে ড্রোন দিয়ে ড্রোন কাটা পড়ছে। এখন এই ড্রোন আতঙ্কে ইউরোপ কি বলছে, এই যে ইউরোপীয় ইউনিয়নের যে কমিশনার, প্রতিরক্ষা কমিশন, উনি প্রতিরক্ষা ডিপার্টমেন্টটা দেখেন, বেতন কত পান আপনি কিছু জানেন? ধারণা নেই। ধারণার বাইরে পান। সেটা হচ্ছে ইনি একটা সতর্ক বার্তা জানিয়েছে। মানে হাসি লাগে, এখন তামসা দেখে হাসি লাগে। কেন লাগে জানেন? প্রথমে যুদ্ধটা লাগাই দিল এভাবে, মূলা এভাবে জেলেনস্কি, আপনি জেলেনস্কি এভাবে মূলা ঝুলাইতেছে, এই আসো মূলাটা দিব, তুমি নেটাতে আসো। বাবা তো নেটাতে যাওয়ার দরকার কি? এই কমেডিয়ান, আমি আবার বলছি, আমি কোনো পেশাকে ছোট করছি না, কিন্তু এই জায়গায় যদি কোনো ঝানু রাজনীতিবিদ হতো, সেই টোপটা গিলতো না। পুতিন কি বলছিল? যুদ্ধ শুরুর আগে থেকে বারবার রিকোয়েস্ট করছিল যে আমার চারপাশে যে সীমান্ত আছে, সীমান্তবর্তী এলাকায় যেন কাউকে ন্যাটো দেশভুক্ত করা না হয়, এদের নিরাপত্তা আমি দেবো। কারণ তারা তো ভাই সোভিয়েত ইউনিয়নের সঙ্গে ছিল। এখন কিন্তু সবাই বুঝতে পারছে পুতিন কি জিনিস। হ্যাঁ, সে তো আপনার 10 বছর পর কি হবে সেটাই প্ল্যান করে। এখন চলেন, ওই যে আন্দ্রিয়াস কুবিলস, লোকের নামও লিখতে আবার ইচ্ছা করে না এইসব লোকদের। বলেন, আপনি এটা বলেন। আন্দ্রিয়াস কুবিলস যেটা আতঙ্ক করেছে, দেখেন অবশেষে কিন্তু তাদেরকে স্বীকার করতে হলো যে পুতিনকে তারা ভয় পাচ্ছে। কারণ তাদের যে যুদ্ধ পলিসিটা ছিল, যে তারা মনে করেছিল যে তারা সহায়তা করে ইউক্রেনকে নাচিয়ে দেবে আর ইউক্রেন রাশিয়ার সাথে যুদ্ধ করে যুদ্ধ জয় করে আসবে, বিষয়টা যে অত সহজ ছিল না, আস্তে আস্তে কিন্তু এখন টের পাচ্ছে তারা। আর আমার মনে হচ্ছে যে এই পুরো প্রক্রিয়ার ভিতরে অনেক ধরনের কৌশল আছে। পুতিন তো ঠান্ডা মাথার খেলোয়াড়, সে কিন্তু ঠান্ডাভাবে খেলছে। দেখেন, আমি একটু আগে যেটা বললাম, এখন কিন্তু যুদ্ধও গতিপথ চেঞ্জ করে ফেলেছে। যুদ্ধ কিন্তু আর আগের মতো ক্ষেপণাস্ত্র, বড় বড় ট্যাঙ্কার নিয়ে বা ভারী ভারী অস্ত্র নিয়ে যুদ্ধ করলেই যে জিতে যাবেন তা কিন্তু। সোভিয়েত থেকেই কিন্তু একটা রাশিয়ার যেটা ছিল, যে ওরা কিন্তু দূর থেকে শত্রুকে
ধ্বংস করার পরিকল্পনা করতো, বা এটাই হচ্ছে যুদ্ধ জয়ের বলা যায় কি কৌশল, সেটাই কিন্তু অবলম্বন, সফল কৌশল। এবং দেখেন এই যে বিশ্ব যে ড্রোনের দিকে ঝুঁকছে, এবং সেই জায়গা থেকে দেখেন রাশিয়া কত সংগঠিতভাবে গড়ে উঠেছে। অন্য কোনো দেশ বা আমেরিকা বলেন, এত বড় শক্তিধর দেশ, তারাও কিন্তু এই কৌশলটা এখনো রপ্ত করছে। তারা অর্ডার দিছে, কিছু না একটা রিপোর্ট আমরা আলাপ করলাম না, যে তারা এখন এত বছর নাগাদ এতগুলো ড্রোন তারা উৎপাদন করবে। সেই জায়গায় পুতিন কি করেছে, তারা কিন্তু একটা আলাদা সামরিক শাখা তৈরি করে ফেলেছে ড্রোন দিয়ে। তার মানে বুঝতে পারেন তাদের কৌশলটা কত দীর্ঘমেয়াদী। তারা বুঝতে পারছিল যে কিভাবে এই যুদ্ধটাকে এগিয়ে নিতে হবে। কারণ দেখেন, আমরা সবসময় যেটা আলোচনায় বলি, যুদ্ধটা কিন্তু একটা ছেলে খেলা না, আমি যুদ্ধ শুরু করে দিলাম হয়ে গেল। যুদ্ধ কিন্তু একটা অনেক শেষ করতে হবে, এবং এর ক্ষয়ক্ষতি, এর নিজের সক্ষমতা সবকিছু বিচার করতে হবে। সেই দিক থেকে দেখেন যুদ্ধটা দীর্ঘমেয়াদী হওয়ার সাথে সাথে পুতিন কি করলো, এর একটা মানে যে কোনো যুদ্ধে অর্থনৈতিক একটা ড্যামেজ আছে, এবং সেই জায়গাতে সে কিন্তু বিকল্প পথ ঠিকই বেছে নিল। সে কিন্তু তার যে ব্যয়বহুল যে ক্ষেপণাস্ত্র বা সেই দিক থেকে সে চলে গেল ড্রোনে, স্বল্প খরচে। এবং তার বন্ধুরা কিন্তু তাকে সহযোগিতা করে। ইরান আছে, তুরস্ক আছে, দেখেন সে ইরান যে ড্রোন তাকে দিল, সেটাই কিন্তু সে বুঝতে পারছে যে পরবর্তীতে ড্রোনের দিকেই ঝুঁকতে হবে, এবং সেজন্য সে কিন্তু নিজে নিজে এখন উৎপাদন তৈরি করছে তার দেশে এখন কারখানা। এবং মজার বিষয়, ইউরোপ ভয় পাচ্ছে, সেই ইউরোপের ইকুইপমেন্ট দিয়েই কিন্তু সে ড্রোন, কারণ হচ্ছে এটা হচ্ছে রিভার্স ইঞ্জিনিয়ারিং। কারণ ওদের অনেক কিছু ওই যে যুদ্ধের, বিশেষ করে যে পোকার বক্স নিয়ে আমরা গতকাল একটা প্রোগ্রাম করছি, ওখান থেকে কিছু অংশ ধার নিচ্ছে, যিনি বলেছেন তিনি মাইন্ড করবেন না, তার ওখান থেকে ধার নিচ্ছে। সেটা হচ্ছে মানে মনোবল এই পরিমাণে ভেঙেছে ইউক্রেনের সেনাদের, যে আপনারা তারা ওই ট্যাগে খুলতে পারেন নাই, ওগুলো রেখে পালিয়ে গেছে। তখন এগুলোতে আপনি দেখেন না, আগে তো যেখানে মাসে মানে 100-200 ড্রোন, 800-র উপরে, মানে একটার পর একটা চলছে, একটা থেকে একটা, এইভাবে তো সারাক্ষণ যদি আপনি সৈন্যদেরও তো মনোবল ধরে রাখবেন। তারপর কিছুদিনের জন্য ছুটি দেওয়া হয়েছিল ইউক্রেনের সেনাদের, সব পালিয়েছে। নতুন কোনো রিক্রুটমেন্ট নাই, বাইরের দেশে কোনো সৈন্যরা আসতেছে না। আর রাশিয়ার পক্ষে একটা বদনাম সবসময় থাকে, বিভিন্ন দেশের লোকজন মানে সৈন্যরা কাজ করছে। আমি আপনাকে বলে দিই, নর্থ কোরিয়া তারা শুধু মাইন অপারেশনের কাজ করে, তারা ফিল্ডে নাই। আফ্রিকান যে সৈন্যগুলো আছে তারাও এই ধরনের যুদ্ধ করছে, কিন্তু অন্যভাবে। দেখেন যুদ্ধে কিন্তু একটা জিনিস আছে, যুদ্ধে কিন্তু সবকিছু জায়েজ আছে। আপনি সেই বিখ্যাত ইংরেজি শব্দটা বলেন, এভরিথিং ফেয়ার, লাভ এন্ড ওয়ার। হ্যাঁ, সেটাই বলছি যে যুদ্ধে সবকিছু আছে, আমাকে তো জয়ী হতে হবে, আমি যে পদ্ধতিতেই যাই। তো পুতিনও সেটাই করছে, তাদেরকে সহায়তা করছে, ইউক্রেনকেও সহায়তা করছে না। আপনি তো বিভিন্নভাবে অস্ত্র দিয়ে, সেখানে তো আরো সরাসরি সহায়তা করছে। আর পুতিনে তো সহযোগিতা করতেছে জেলেনস্কিকে, জেলেনস্কির ট্যাঙ্ক চলছে পুতিনের তেল দিয়ে, সেখানে তো তার বাণিজ্য আছে। মানে তেলটা ঘুরে ফিরে আরেকটা দেশ থেকে জেলেনস্কি কিনছে, কারণ সেই অস্ত্রটা তো তার হাতে। আচ্ছা, আমরা যুদ্ধের মধ্যে থেকে আপনার বন্ধু, আমি শুনেছি খুব ভালো সম্পর্ক জেলেনস্কি, সে আপনার এখন দৌড়ে যাচ্ছে এইতে মার্কিন যুক্তরাষ্ট্রে আলোচনা, হ্যাঁ, তুরস্ককে একটা ঈদে, কারণ তুরস্কের কথা। এবং আপনি সোশ্যাল মিডিয়া যত ভিডিও আগে দেখবেন, এরদোগানকে প্রচন্ডভাবে শ্রদ্ধা করেন। এবং সিম্পল বলে দিই, আমি একটা অঙ্গভঙ্গি করে, দর্শক আপনারা কিছু মনে করবেন না, যে কোনো দেশের যত শক্তিশালী রাষ্ট্রপ্রধানরা পুতিনের সাথে দেখা করেছেন, পুতিন পায়ের উপরে পা বসে একটা রাজকীয় স্টাইলে বসে। যখন এরদোগান বা ইরানের কেউ যায়, তখন সম্মান দেখিয়ে তিনি যেভাবে বসেন উনিও সেভাবে বসেন। এই বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু অনেক কিছু বলে দেয়। তো জেলেনস্কির খবর বলেন, আপনাকে ফোন টোন দেয় সে? তার তো এখন ফোন দেওয়ার ফুরসত নেই ভাই, সে তো নিজেই দৌড়ের উপরে আছে। সেই জায়গা থেকে আসলে জেলেনস্কি যে যুদ্ধটা যে এখন মানে একেবারে দ্বার প্রান্তে, সে যে বুঝতে পারছে যে তার ভুলটা কোন জায়গায়, এবং সে কিন্তু দৌড়েও কুল পাচ্ছে না। তাতে সে তো নিজের ঘরেও অশান্তিতে আছে, সেটাই তো স্বাভাবিক। ওরা তো, সে তো পূর্ব পরিকল্পিতভাবে যুদ্ধে জড়ায়নি, সে তো জড়িয়েছিল অন্যের আশ্বাসে। সে অন্যের আশ্বাস দিয়ে অন্তত যুদ্ধটা হয় না, সেটা জেলেনস্কি বুঝতে পেরেছে। কিন্তু এই আলোচনা যেটা তুরস্কে আপনি বলছেন যে আজকে বৈঠকটা হবার কথা, এই বৈঠকে কিন্তু মার্কিন প্রতিনিধিরাও যুক্ত হবার কথা, কিন্তু রাশিয়া কিন্তু সাফ জানিয়ে দিয়েছে এই বৈঠকে তারা যুক্ত হচ্ছে না। এবং জানিয়ে দেওয়ার সাথে সাথে তারা বলছে যে হ্যাঁ, আলোচনার জন্য যে কোনো পথ আমাদের আছে, কিন্তু সেটা কি, সেটা তাদেরকে আসতে হবে, তারা কিন্তু যাবে না। তো ঠিক আছে, আপনি
ধরেন আমি আবার বলছি আমি পুতিনের কমান্ডার, জানি না অন্য কোনো দেশের ভিসা পাবো কিনা, এটা বললে যাক আমার বাংলাদেশের অনেক সুন্দর, রাশিয়া পাবো। আমি এগিয়ে যাচ্ছি বীর দর্পে একটার পর একটা, আমার তো দরকার নেই আলোচনা, তারপরেও কিন্তু ল্যাভরভ গত সপ্তাহে বলেছে যে আলোচনার দরজা খোলা আছে, কন্ডিশন হতে হবে আমাদের, মানে আমরা অগ্রগামী বাবা, আমরা অর্ধেকের বেশি দখল করে ফেলছি, আমরা প্রবরক দখল করে ফেলছি, যে করে ঝাপড়জিয়া অনেক অংশ দোনের সাথে চলে গেলে আর এই যুদ্ধ থাকবে না। সেই জায়গা থেকে তারা যে আলোচনার ছাড় দিচ্ছে এটাই তো অনেক বড় ব্যাপার মনে হয়। যাক আপনি আমার দলে আসছেন এই জন্য খুশি যে আপনি আস্তে আস্তে জেলেনস্কি। সর্বশেষ আজকের আলোচনার সর্বশেষ টপিক সেটা হচ্ছে ব্রিটিশ এমপিরা খুব চিন্তা আছে তাদের MI6 তার গোয়েন্দা সংস্থা, যে চীন সবকিছু তাদের তথ্য নিয়ে যাচ্ছে। বাবা চীনের সাথে তো আপনি এমন একটা দেশের নাম বললেন যেখানে আসলে বলার আর কিছু থাকে না। আপনি যে মোবাইল ব্যবহার করছেন চীন, হ্যাঁ আপনি চীন, এটা আপনি কানের দুলটা পরে আছেন দেখেন যে চীন থেকে আসছে। অবশ্যই তারা করছে নাকি সেটা, যে আমি যে উলান যে ব্যবহার করছি সেটা চীন থেকে আছে। আপনি ঘুম থেকে ওঠার সময় এমনকি স্বপ্নেও আপনি চীনের জিনিসপত্র দেখতে পারবেন। চীন এইভাবে ঘরে ঘরে প্রতিটা জায়গায়, আমেরিকা সহ আমেরিকায় ঢুকে গেছে সে, আমেরিকা বিভিন্ন চাপ দেয়, কিন্তু যদি এই জিয়ের কাছে যে রেয়ার আর্থ আছে, এই রেয়ার আর্থের যে চিপগুলো বানানো হয়, চিপ ছাড়া আমেরিকার গাড়ি রাস্তা বন্ধ হয়ে যাবে, তাদের ক্ষেপণাস্ত্র উঠবে না, তাদের ড্রোন উঠবে না, তাদের মোবাইলগুলা, এই যে এত সুন্দর মোবাইল, এই মোবাইলগুলো সব বন্ধ হয়ে যাবে। কিন্তু আপনি মোবাইল জানাচ্ছেন চীনের আন্ডারে চলে যাচ্ছে। কিছুদিন আগে চীন প্রায় কয়েক লাখ মার্কিনীদের ডাটা হ্যাক করেছে। বলেন এই সম্বন্ধে বলেন। এই চীনের তো কাজই এটা। শোনেন, আমার কাছে যেটা মনে হয় যে চীনের যেটা হচ্ছে ইউরোপ নির্ভরতা, এই নির্ভরতাকে কাটিয়ে উঠতে হলে চীনের একটা শক্তিশালী সামরিক শক্তি দরকার, যেটা এখনো চীনের ক্ষেত্রে নেই। তা সেই জন্য তাদের হচ্ছে বুদ্ধিভিত্তিক গবেষণা, প্রযুক্তিগত উদ্ভাবনী, তারা সবকিছুই তৈরি করছে, কিন্তু তারা কি চায়? তারা সমস্ত কিছু কন্ট্রোল করতে চায়। কারো প্রতি নির্ভরশীলতা কমাতে হলে তাদের গোপন তথ্যটা তো তাকে জানতে হবে, এবং আমার কাছে মনে হচ্ছে চীন সেই দিকেই যাচ্ছে। এবং সেই জন্যই আমরা বারে বারে কিন্তু এই ধরনের বিভিন্ন, আপনি যেটা প্রথমেই বললেন, শুধু লন্ডন না, সব দেশেই কিন্তু আমরা প্রায়ই শুনতে পাচ্ছি যে গুপ্তচর বৃত্তিতে চীনের একটা সংযুক্তি আছে। আচ্ছা, এবং আপনি ধরেন একটা ছোট্ট উদাহরণ দিন, নাসাতে কোনো প্রকল্প নিয়ে আপনার একটা রিসার্চ হচ্ছে, সেখানে 10টা বৈজ্ঞানিক 10টা দেশের, ওদের তো নিজেদের খুব কম থাকে, ওরা যে প্রজেক্ট নিয়ে কাজ করছে তা অনেক আগে চীন করে ফেলছে। কিন্তু তথ্যটা তো তারা পেয়েছে সেটাই। তো সুপ্রিয় দর্শক, বিশ্ব সংযোগের আজকের পর্বটি কেমন লেগেছে আমাদের জানাবেন, আমাদের ভিডিওগুলো লাইক কমেন্ট ও শেয়ার করবেন। আর আমাদের অনুষ্ঠানটা আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন, কোন দেশ, কোন বিভাগ, কোন জেলা, উপজেলা, ইউনিয়ন, এমনকি কোন এলাকা থেকে, আপনি জার্মানির বার্লিন থেকেও দেখতে পারেন, আমাদের বরিশাল থেকেও দেখতে পারেন, কিন্তু আমাদেরকে জানান, আমাদের ভিডিওগুলো ছড়িয়ে দেন, লাইক কমেন্ট ও শেয়ার করেন। আমাদের ভিডিওতে কোনো ধরনের কোনো ভাইরাস নাই, তথ্য আছে। আসলে দর্শকই হচ্ছে আমাদের অনুষ্ঠানের মূল প্রাণ। আপনারা দর্শকরা যদি বেশি বেশি না দেখেন, তাহলে আমরা হাওয়া হয়ে যাব, আপনারা দেখতে পারবেন না। আপনাদের এক একটা গুরুত্বপূর্ণ কমেন্ট কিন্তু আমাদের পথ চলার সঙ্গী। এবং দেখেন, পুরো ভিডিওটা দেখেন, খারাপ লাগলে আমাদেরকে জানান, আমরা সংশোধন হব। তথ্য ভুল থাকলে আমাদেরকে জানান, আমরা তথ্যটা সঠিক করব, কারণ মানুষ তো আমরা তো এআই না। আর আমাদের বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে যে নাম্বারটা আছে ওখানে যোগাযোগ করবেন, আমাদের ভিডিওগুলো লাইক কমেন্টে শেয়ার করবেন। আবার বলছি, আর আমাদের এখানে কোনো কিছু যদি আপনারা জানতে চান অবশ্যই সেটা কমেন্টে জানান, আমরা চেষ্টা করব সেই বিষয়ে আলাপ আলোচনা করার জন্য। আজ এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ সবাইকে।